নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প আশুতোষ গিরির লেখা পচার কানালির প্রেত। মামাবাড়ির ব্যাপারটাই আলাদা। বছরের এই একটা সময়ে আমরা সকল ভাই বোনেরা একসঙ্গে মামাবাড়িতে এসে থাকি। মানে আমরা 3 ভাই বোন আর মাসতুতো ভাই আর বোন। মামাবাড়ি গ্রামে শারদীয়া দুর্গাপূজা হয় না, কারণ সেখানে বসন্তকালে মা বাসন্তীর আরাধনায় নিমগ্ন হয় সমস্ত গ্রামবাসী। শারদীয়া দুর্গাপুজোর সময় গ্রামে প্রতিমা করে মণ্ডপে পুজো না হলেও প্রায় প্রত্যেক বাড়িতে ঘটে মা দুর্গার আরাধনা করা হয়। সেও এক অভূতপূর্ব দৃশ্য, অন্য কোনো গল্পে তা বর্ণনা করা হবে। মামাদের একটা মাটির দেওয়াল খড়ের চালা পুরনো ঘর ছিল। সেখানে 2টো রুম ও একটা উঁচু মাটির বারান্দা। বারান্দাটাকে সবাই জলপিড়ি বলতো। সেখানে সন্ধেবেলা মামা দাদু অথবা বড় মামা আমাদের নিয়ে গল্পের আসর বসাতেন। কোনোদিন রূপকথার গল্প, তো কোনোদিন ভূতের গল্প। সেবারের বাসন্তী পুজোর সময় ছিল প্রচণ্ড গরম। সন্ধেবেলা আমরা জলপিড়িতে বসে আছি, এমন সময় বিদ্যুৎ চলে গেল। অগত্যা মাসিমণি নতুন ঘর থেকে একটা হারিকেন জেলে আমাদের কাছে নামিয়ে দিয়ে গেলেন। না, দাদুভাই তখন সেখানে ছিলেন না। তার হাঁটুর ব্যথা বেড়েছে বলে বিকেলবেলা প্রায় সন্ধ্যের আগে নদী দিকে হাঁটতে যান প্রতিদিন। আমরা জানি দাদু আজ হাঁটতে বেরিয়ে এখনো ফিরেননি, মানে আজ একটা জবরদস্ত গল্প শুনতে পাবো আমরা। কিন্তু ততটা সময় আমরা পার করব কি করে? বড় মামাও তো নেই ঘরে। এখন কি করা যায় এসবই ভাবছি, এমন সময় মাসিমণি হারিকেন দিয়ে বেরিয়ে নতুন ঘরের দিকে যাওয়ার সময় দেখি বাইরের চাকলতা গাছের তলায় দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছে। জ্যোৎস্নার আলোয় বেশ বুঝতে পারলাম লোকটি উলবু দাদু ছাড়া আর কেউ নয়। উলবু দাদুকে আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি। তার বাড়ি এই গ্রামের এই কলোনি পাড়ায়। মামাদের চাষবাসের কাজ দেখাশোনা করেন। তাহলে কি হবে, তিনি এ বাড়ির একজন সদস্যর থেকে কোনো অংশে কম নন। মা মাসিমণিও নিজেদের কাকার মতোই ভালোবাসেন। আমাদেরও খুব আবদারের মানুষ উলবু দাদু। কখনো জঙ্গল থেকে ক্যাদ ফল পেড়ে এনে দাও, তো কখনো ভুর্রু, আবার কখনো ভালাই। দাদুও খুশি মনে আমাদের আবদার মিটিয়ে যান। আমরা জানি একমাত্র সেই একজন মানুষ যে আমাদের নিরাশ করে না কখনো। তাই উলবু দাদুকে দেখতে পাওয়া মাত্র দৌড়ে গিয়ে তার হাত ধরে টেনে এনে জলপিড়িতে বসিয়ে দিয়ে আমরা সবাই মিলে চেপে ধরলাম। দাদু না ফিরে আসা পর্যন্ত আজ তোমাকে একটা ভূতের গল্প শোনাতে হবে আমাদেরকে। তখন আমরা সবাই অনেকটাই বড় হলেও আমাদের মাসতুতো বোন বুনি ক্লাস 5-এ পড়ে। তাই ভূতের গল্পের নাম শোনা মাত্র বর্দির কোল ঘেঁষে বসল।
উলবু দাদু চির পরিচিত ভঙ্গিতে গলা ঝেড়ে খেজুর পাতার চাটাইয়ের উপর বাগিয়ে বসে বলতে শুরু করলো। আচ্ছা দাদু ভাই, তোমার মনে আছে গত বছর এই সময় তুমি আমার সঙ্গে ক্যাদ পাড়তে যাওয়ার জন্য জেদ ধরেছিলে? আমি নিয়ে গেলাম না তোমাকে। বলেছিলাম জায়গাটা ভালো না, তার উপর এই ভর দুপুরবেলা তোমাকে নিয়ে সেখানে যাব না। আমি প্রায় লাফিয়ে উঠে বললাম, আরে হ্যাঁ, সে তো পচার কানালি, সে তো পচার কানালির সেই বুড়ো ক্যাদ গাছটাতে। হ্যাঁ দাদু ভাই, সেই পচার কানালির জায়গাটা মোটেও ভালো নয়। সেখানে অনেকের সঙ্গেই অনেক ধরনের ভুতুড়ে ঘটনা ঘটেছি। আজ আমি তোমাদের একটা সেখানের ঘটনার কথাই শোনাবো। না, সে ঘটনা আমার সঙ্গে না ঘটলেও বা আমি নিজের চোখে কিছু না দেখলেও তার কিছুটা অংশের সাক্ষী ছিলাম আমি। সেটা কিরকম তা আগে গিয়ে গল্পটা শুনলেই তোমরা নিজে থেকেই সমস্তটা বুঝতে পারবে। তাহলে বলা যাক। আমরা সবাই বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ বলো। তো হয়েছে কি ভাই, সে বছর বোরো ধানের চাষ করেছিলাম। ফলনও হয়েছিল খুবই সুন্দর। সকালের বারবেলাতে বড্ড গরম লাগে, তার উপর রোদের তাপও কম নয়। আর তখন তো আর এখনকার মতো পায়ে পেডেল করে বা মোটর লাগিয়ে ধান ঝাড়া মেশিন ছিল না। ছিল ধান ঠেঙানো পাটা। হ্যাঁ, প্রায় 6 ইঞ্চি মোটা পুরনো শাল কাঠের পাটা, আর তার উপরের দিকে একটা ফুটো করা হতো। এবার মাটিতে একটা খুঁটি গেঁথে, ছোট্ট খুঁটি, সেই ফুটোতে পরিয়ে দিয়ে পাটাটাকে আড়াআড়িভাবে পাতা হতো। তারপর তার উপর একটা একটা ধানের আঠিকে নিয়ে পেটাতে হতো। আর পাটা বেয়ে নিচে নেমে এসে এক জায়গায় জড়ো হতো সমস্ত ধান। থাক, এই সেসব কথা থাক। যা বলছিলাম, গরমের কারণে সে বছর ঠিক করলাম আমরা ভোর ভোর এসে ধান ঝাড়া শুরু করব। দিয়ে রোদের তাপ বাড়ার আগেই কাজ শেষ করে দেব। তো ভাই হয়েছে কি, আমি আর আমার বউ ভোর ভোর এসে পাটা ফেলে ধান ঝাড়তে শুরু করলাম। তখন মোটামুটি ভোর 3টের বেশি নয়। ধান ঝাড়তে ঝাড়তে দেখলাম রাঙা নানি, মানে ওই বড় পাড়ার তোমাদের রাঙা দিদা, কাখে বাঁশের ঝুড়ি নিয়ে তোমাদের মামাদের ডোবার ওই লেদা তাল গাছটার তলা দিয়ে বাথান তোড়া দিয়ে ঘুরে গেল পচার কানালির দিকে। তখন ডোবার পাড়ের ওই এখনের মতো অত বাঁশ ঝাড় ছিল না, তাই বাথান তোড়া পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যেত তোমাদের খামার থেকে। আমি বুঝতে পারলাম রাঙা নানি মহুল কুড়াতে গেল, হয়তো ধসং নানা আগেই এগিয়ে গেছে। ওই পচার কানালির নিচের দিকে রাঙা নানিদের, মানে তোমাদের ধসং দাদুদের কতকগুলো জমি আছে। আর পচার কানালির যে মাঠটা আছে, সেই ক্যান্দ গাছের পাশেই ওদের একটা মহুল গাছ ছিল।
প্রতিদিন ভোরবেলা গিয়ে সেখান থেকে মহুল কুড়িয়ে নিয়ে আসতো, পরে শুকনো করে বস্তায় ভরে রেখে দিত। ভাদ্র মাসে তেঁতুল বীজের সঙ্গে সেদ্ধ করে খেত। উলবু দাদুর এই এক দোষ, এক গল্প বলতে গিয়ে বারবার অন্য প্রসঙ্গে ঢুকে পড়ে। তবে একদিক দিয়ে মন্দ লাগছে না, পুরানো দিনের অনেক কিছু জিনিস সম্পর্কে আমরা জানতে পারছি। তবে শুধু আমার ভালো লাগলেই তো আর চলবে না, আমার বাকি ভাই বোনদেরও তো ভালো লাগতে হবে। তাই আমি বললাম, হ্যাঁ তারপর কি হলো দাদু? বুলবু দাদু চোখগুলোকে বড় বড় করে ঢোক গিলে বলল, আর বলো না দাদু ভাই, সে এক অবাক কাণ্ড। ঘন্টা খানেক পরেই দেখি রাঙ্গা নানি একেবারে প্রায় দৌড়নোর ভঙ্গিতে আসছে পাথানতোড়া থেকে, ঠিক তোমাদের মামাদের খামারের দিকে। কারণ যাওয়ার সময় আমাদেরকে ধান ঝাড়তে দেখে গেছে। কিন্তু ব্যাপার হলো, ধসং নানাকে বা মহুলের ঝুড়ি কোনো কিছুই বা কাউকেই চোখে পড়ল না। বেশ অবাক হয়ে আমরাও ধান ঝাড়া ছেড়ে দিয়ে ছুটে গেলাম সেদিকে। ঠিক সেই ডবার পাড়ের লেদা তাল গাছের পাশের আকড়া গাছের নিচে এসেই রাঙারানী জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমার বউ, তোমাদের মামা দিদা ঠান্ডা নানিকে দৌড়ে ডাকতে গেল। ঘরের মধ্যে ডাকাডাকি করতে করতে তোমার দাদু সঙ্গে ছুটে এলেন। আমি আর তোমার দাদু ও ধসং নানার কোনো বিপদ হয়েছে ভেবে প্রচার কানালির দিকে যাব ভেবে যেই এগোতে যাব, দেখি ঘরের দিক থেকে ধসং নানা হেঁটে হেঁটে আসছেন এদিক। আমরা নানাকে জিজ্ঞাসা করলাম, এই তুমি মহুল কুড়োতে যাওনি, তাহলে নানি একাই গিয়েছিল? নানা বলেছিলেন সেদিন নাকি তিনি ঘুম থেকে উঠে গোয়ালের দিকে চলে গিয়েছিলেন গরুগুলোকে কয়েক আটি খড় খুলে দেওয়ার জন্য। পরে ঘুরে এসে দেখেন ঘরে মোল কুড়ানোর ঝুড়ি আর রাঙা নানি কেউ নেই। তিনি বুঝতে পারেন রাঙা রানী হয়তো একাকী চলে গেছে মহুল কুড়োতে। যদি রাঙা রানী একাকী ভয় পায় এই ভেবে তারা হুড়ো করে নানা প্রচার কানালির দিকে যাওয়ার জন্য বেরিয়ে এসেছে ঘর থেকে। এরই মধ্যে এই কাণ্ড। রাঙা নানির চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরানোর পর তিনি যা বলেছিলেন, তিনি ঘুম থেকে উঠে নানাকে ঘরে দেখতে না পেয়ে ভেবেছিলেন তিনি নাকি এই মহুল কুড়াতে চলে গেছেন। আর তাই তিনি ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েন। বাথানতোড়া পেরিয়ে যখন তিনি প্রচার কানালির বড় মহুল গাছের কাছাকাছি আসতেই দূর থেকেই দেখেন কেউ একজন নুয়ে নুয়ে উবু হয়ে মহুল কুড়োচ্ছে। তিনি বুঝতে পারেন ধসং নানা আগে এগিয়ে এসে মহুল কুড়োতে শুরু করে দিয়েছেন। কাছাকাছি গিয়ে তিনি অনেকটাই অবাক হয়ে যান। এইমাত্র এইখান দিয়েই মহুল কুড়োতে কুড়োতে সামনে এগিয়ে গেল ধসং নানা। তাহলে কেমন করে মহুল কুড়োচ্ছে? এখনো তো অনেকগুলো মহুল পড়ে রয়েছে সেখানে। বেশ কয়েকবার ভাবেন হয়তো কুড়িয়ে নেওয়ার পরে গাছ থেকে আবার পড়েছে। তাই তিনি নিজের মনে বিষয়টাকে চেপে রেখে কিছু না বলেই মহুল কুড়োতে কুড়োতে এগিয়ে যান সামনের দিকে। না,
সেখানেও একই অবস্থা, অনেক মহল পড়ে রয়েছে। তাহলে কি মহল কুড়োচ্ছে? এবার বলেই বসে সে, তুমি কিভাবে মহল কুড়োচ্ছ? সবই তো তলা বিছিয়ে পড়ে রয়েছে। কিন্তু সেই ব্যক্তি মুখে কোনো উত্তর না দিয়ে সেই আগের মতোই মহুল কুড়োতে থাকে। এবার তার মনে সন্দেহ হতেই তিনি খেকিয়ে ওঠেন। তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই সেই ব্যক্তির। সে নিজের মনে উবু হয়ে মহুল কুড়োতে কুড়োতে এগোতে থাকে সামনের দিকে। রাঙ্গানানির মনে সন্দেহ হতে সে থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন সেই ছায়া মূর্তি সোজা হয়ে দাঁড়ায়। দাঁড়াতেই রাঙ্গানানি দেখে সে ব্যক্তির উচ্চতা মহুল গাছ ছাড়িয়ে আকাশের দিকে উঠে গেছে। তিনি মুহূর্তের মধ্যে বুঝতে পারেন এ কোনো মানুষ হতেই পারে না। মানুষের উচ্চতা এতটা হতেই পারে না। সেই ছায়া মূর্তি তখন রাঙ্গানানির দিকে তাকিয়ে নিঃশব্দে হাসতে থাকে। রাঙ্গানানি মুহূর্ত মাত্র দেরি না করে মহুল ভর্তি ঝুড়ি সেখানে ফেলে রেখেই দৌড় দেয় ঘরের উদ্দেশ্যে। আর তারপর ডোবার পাড়ের এখানে এসে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর থেকে ভালোভাবে সকাল না হওয়া পর্যন্ত আর তারা প্রচার কানালিতে মহুল কোড়াতে যেত না। আমরা বলে উঠলাম, গল্পটা ভালো ছিল, কিন্তু বড়ই ছোট। উলভু দাদু বাইরের দিকে তাকিয়ে বললেন, ওই যে নানা ঠাকুর এসে পড়েছেন। আমরাও দেখলাম দাদু ভাই কয়েকটা শম্ভু গাছের দাঁতন হাতে নিয়ে ঘরের মধ্যে এসে ঢুকলেন। মাকে ডাক পেড়ে বললেন, আভা, একটু চা দিয়ে যাও মা। কিছুক্ষণের মধ্যে মা কিছু পকোড়া আর দাদু ও উলবু দাদুর জন্য চা দিয়ে গেলেন। দাদু খেজুর পাতার চাটাইয়ের উপর বাগিয়ে বসে পড়ে চায়ে একটা চুমুক দিয়ে উলবু দাদুর উদ্দেশ্যে বললেন, তা কি গল্প শোনাচ্ছিলি উলবু? উলবু দাদু পকোড়াতে একটা কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, ওই যে নানা রাঙ্গানানির মহুল কুড়োতে সে ভূত দেখার গল্পটাই বলছিলাম। দাদু বললেন, প্রচার কানালিটা ভুতুড়ে জায়গা বটে। ওরম বহু গল্প আছে প্রচার কানালি নিয়ে। আমার সঙ্গেও একবার এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল ওই প্রচার কানালিতে। ব্যাস, আমরাও গন্ধ পেয়ে সবাই মিলে চেপে ধরলাম দাদুকে সেই গল্প শোনানোর জন্য। দাদু বলতে শুরু করলেন, তখন ভাই আমার কৈশোর বয়স। মাঠে খেটে খুঁটে চাষবাস করা আমার পক্ষে কোনোদিনই পোষাতো না। আমার সব দিনের ইচ্ছে ব্যবসা করার। কি ব্যবসা করব? হাতে মূলধন তো নেই। নিজেদের অত অত সোনা ফলানো চাষের জমি ছেড়ে দিয়ে ব্যবসা করব বললে তো আর বাড়ি থেকে টাকা দেবে না। তাই আমি আর আমার খুড়তো ভাই, মানে তোমাদের দীপেন দাদু, ঠিক করলাম আমরা লাভ ব্যবসা করব। আমরা বললাম, আচ্ছা লা কি জিনিস দাদু? দাদু আবার চায়ে একটা চুমুক দিয়ে বললেন, তোমরা তো লা জানো না, দাঁড়াও তাহলে বলি। লা মানে হলো গিয়ে তোমার লাক্ষা। এক ধরনের ক্ষুদ্র পোকা আছে,
সেই সকল পোকার চামড়ার নিচে ছড়িয়ে ছিটিয়ে কতকগুলো গ্রন্থি থাকে। সেই সকল গ্রন্থি থেকে আঠালো রস নিঃসৃত হয়। তা ধীরে ধীরে শক্ত পুরো হয়ে যে গাছে চাষ করা হয় সেই গাছের ডালকে ঢেকে ফেলে, আর সেগুলোকে সেখান থেকে ছাড়িয়ে এনে বাজারে নিয়ে গিয়ে কিলো হিসেবে বিক্রি করা হতো। সেগুলো থেকে নাকি গালা তৈরি হতো। শোনো, এখন যেটা প্রচার কানালির মাঠ, সেখানে একসময় জঙ্গলে ভর্তি ছিল। ওই নদীর এই পার থেকে প্রচার কানালি পর্যন্ত পুরোটাই ছিল জঙ্গল। সেই জঙ্গলের এক অংশে পলাশ গাছের সংখ্যা ছিল অত্যধিক, আর আমরা সেই পলাশ গাছেই লা চাষ করতাম। ছাড়ানোর সময় এলে আমরা দুই ভাই মিলে দুপুর থেকে দাউলি নিয়ে চলে যেতাম ছাড়াতে। ছাড়িয়ে ছাড়িয়ে বস্তায় ভরে বাড়ি নিয়ে এসে রেখে দিতাম। সবগুলো ছাড়ানো শেষ হলে পরে একদিন গরুর গাড়িতে চাপিয়ে সব বস্তাগুলোকে নিয়ে যেতাম খাতড়ার বাজারে। সেখানে বিক্রি করে বাড়ি ফিরে আসতাম। বেশ ভালোই পয়সা হতে লাগলো। আমরা ঠিক করলাম প্রচার কানালির দক্ষিণ দিকের যে পলাশ বাগানটা রয়েছে, আমরা এবার সেখানেও লা চাষ করব। অনেকেই নিষেধ করেছিল, বলেছিল জায়গাটা ভালো নয়। আমরা ভাবলাম আমাদের উন্নতি হচ্ছে দেখে হয়তো হিংসের বশবর্তী হয়ে গুজব রটাচ্ছে, এই যাতে আমরা সেখানে চাষ করতে না যাই। কিন্তু আমার থেকেও তোমাদের দীপেন দাদু ছিলেন বড় বেশি জেদি। সে একদিন আমাকে বলল, এই যা হবে দেখা যাবে না, আমরা ওই বাগানেও পোকা ছাড়ব, চাষ করেই দেখাব। ওসব গুজবে কান দেওয়ার দরকার নেই। আমিও তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ তখন বয়স কম, তাই ওসব গুজবে আমি বিশেষ পাত্তা দিতাম না, তুড়ি মেরে উড়িয়ে দিতাম। আমরা চাষ করলাম। না, অনেকবার সেখানে গেছি, কিন্তু অস্বাভাবিক কিছু চোখে পড়ে। মাঝে মধ্যে ভর দুপুরবেলা একাকীও গেছি। না, ভয়ের কিছুই ঘটেনি। ধীরে ধীরে সাহস বাড়তে লাগলো। গ্রামের এও বলা বলি করতে লাগলো, না, ওদের দুই ভাইয়ের সাহস আছে, না হলে প্রচার কানালির পলাশ বনে ঢুকে কার সাধ্যি? সেখানে লা চাষ করা তো অনেক পরের ব্যাপার। দেখতে দেখতে আমাদের লা ছাড়ানোর সময় এসে গেল। আশেপাশের সমস্ত গাছের ছাড়ানো হয়ে গেছে, বাকি আছে শুধু সেই দক্ষিণের পলাশ বাগান। বাগানটা অনেকটাই বড়, অনেকগুলো গাছ রয়েছে, তাই সময়ও লাগবে অনেক বেশি। একদিন দুপুর ভাত খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে দুই ভাইয়ে বেরিয়ে পড়লাম প্রচার কানালির উদ্দেশ্যে। দুপুর থেকে কাজ করতে করতে সন্ধে হয়ে এসেছে। জ্যোৎস্না রাতের জন্যে কাজ করতে অসুবিধে হয় না সাধারণত। সেদিন কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। রাত পর্যন্ত আমরা জঙ্গলে থাকি না। বিকেল বিকেল যতটুকু ছাড়ানো হয় তা নিয়ে বাড়ি ফিরে আসি, আবার পরের দিন যাই।
কিন্তু এবারের ব্যাপারটা ছিল অন্যরকম। কারণ আগামীকাল সকালেই লা নিয়ে বাজারে যেতে হবে। আড়তদারের কাছ থেকে অগ্রিম বাবদ কিছু টাকাও নেওয়া আছে। আমি ছাড়িয়ে ছাড়িয়ে এগিয়ে যাই, আর ভাই সেগুলোকে এক জায়গায় জড়ো করতে থাকে। এক সময় দুজনের মনে পড়লো, এই যা, বস্তা আনতেই তো ভুলে গেছি, এবার নিয়ে যাব কিভাবে? এদিকে রাতও প্রায় অনেকটাই হয়ে এসেছে। আমি ভাইকে বললাম, তুই বাড়ি চলে যা, রাতও অনেক হয়েছে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে কয়েকটা বস্তা আর আমার খাবারটা নিয়ে চলে আয়। সে তো আমাকে জঙ্গলের মাঝে একা ছেড়ে দিয়ে কিছুতেই যেতে রাজি নয়। একবার বলল, চলো দুজনে মিলে বাড়ি যাই, খাওয়া দাওয়া করে বস্তা নিয়ে ফিরে আসব। এদিকে আমার তখনও অনেকগুলো গাছ বাকি রয়েছে। এখন যদি আমি বাড়ি গিয়ে খাবার খেয়ে আসি, তাহলে আর এই গাছগুলো ছাড়ানো সম্ভব হবে না, অনেক দেরি হয়ে যাবে। শেষমেশ অনেক বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে দীপেনকে বাড়ি পাঠাতে পারলাম। দীপেনের বাড়ি যাওয়াটা প্রায় ঘন্টা খানেক হয়ে গেল। আমি নিজের মনে কাজ করে চলেছি। না, ভয় করেনি, তবে নিস্তব্ধ রাতের বেলা জঙ্গলের মাঝখানে একাকী আমি একটু একটু মাঝে মাঝে গা ছমছমে ব্যাপারটা অনুভব করছিলাম। না, কোথাও কোনো কিছু নেই, আর শুধু ঝিঝির ডাক ছাড়া। হঠাৎ লা ছাড়াতে ছাড়াতে মনে হলো, এই আমার পাশের একটু দূরের মোটা পলাশ গাছটার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যেন আমাকে দেখছে। আমি সেদিকে ফিরে তাকাতে মনে হলো কেউ যেন ছিল সেখানে, কিন্তু আমি তাকানোর আগের মুহূর্তেই সরে পড়ল সেখান থেকে। না, আমি কিছুই দেখতে পেলাম না। আমি ভাবলাম একবার ওই পলাশ গাছটার কাছে গিয়ে দেখি সেখানে কে দাঁড়িয়ে রয়েছে। পরক্ষণেই ভাবলাম, না থাক, ডাকাতও হতে পারে, তারা কতজন কোনখানে কে আছে জানি না। আগে তাদের গতিবিধি ভালোভাবে লক্ষ্য করে তারপর ধরবো বেটাদের, ততক্ষণে ভাইও চলে আসবে। কাজ করতে করতে সেই জঙ্গলের অনেকটাই ভেতরে চলে এসেছি, বুঝতে পারি নামেই পলাশ বাগান, আসলে ওই বড় জঙ্গলটারই একটা অংশ। এবার আমার মনে হলো আমার ডান দিকের পলাশ গাছটার উপর থেকে কেউ যেন ঝুঁকে পড়ে আমার উপর নজর রাখছে। আমি সাথে সাথে সেদিকে ফিরে তাকালাম। না, কোনো কিছুই তো নেই। ধীরে ধীরে আমার যেন উপস্থিত বুদ্ধি লোপ পেতে লাগলো। না হলে আমার তক্ষুনি বুঝে যাওয়া উচিত ছিল যে কোনো মানুষের পক্ষেই হঠাৎ করে ওভাবে সরে পড়া সম্ভব নয়। আমি কাজ করে যেতে লাগলাম, মনে মনে রাগও হলো ভীষণ। কোন ব্যাটা আমাকে ভয় দেখাচ্ছে একা পেয়ে, যদি হাতের কাছে পাই দেখিয়ে দেব মজা। না,
কিছুক্ষণ যাবৎ আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি ভাবলাম, যাক, আমার ধমকে কাজ হয়েছে। কিছুক্ষণ পর আবার আমার একেবারে পাশ দিয়ে মনে হলো কেউ যেন পেরিয়ে চলে গেল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বেশ মুশকিল তো, এভাবে কাজ করব কিভাবে? প্রতিনিয়ত বিরক্ত করে চলেছে নতুন নতুন ভঙ্গিতে। এক জায়গায় গাছের ডাল অনেকটাই নিচে নেমে এসেছে। সামনের দিকে যেতে গেলে সেই ডালের নিচ দিয়ে গলে পেরোতে হয়। ওখান দিয়ে পেরোনোর সময় হঠাৎ মনে হলো যেন গাছের ডালের উপর কেউ পা ঝুলিয়ে বসে রয়েছে। আমার কপালে যেন ঠেকলো বলে মনে হলো। ঠান্ডা বরফের মতো স্পর্শ অনুভব করলাম। উপরের দিকে তাকিয়ে দেখি, না, কেউ নেই। এবার সত্যি সত্যি ভয় করতে লাগলো। আমি কাদের পাল্লায় পড়লাম রে বাবা? এনারা নাকি? পরিষ্কার করে তো কিছুই বুঝতে পারছি না। আবার পরক্ষণে ভাবলাম, আমাকে ভয় দেখানোর জন্য আমাদের গ্রামের কোনো লোকেরও কাজ হতে পারে। ধমক দিয়ে চিৎকার করে উঠলাম, আরে সাহস থাকলে সামনে বেরিয়ে আয়। কি মনে করেছিস আমাকে ভয় দেখাবি? আমি তোদের ভয় করি না। আর এখানে আমরা কষ্ট করে চাষ করেছি। এবার ঠিক আমার পিছনের দিক থেকে একটা নাকি সুরে আওয়াজ ভেসে এলো, তোমরা কষ্ট করে চাষ করেছ মানে? এ আম বাগান আমাদের। আমরা কষ্ট করি, গাছে কত ফলন ফলিয়েছি। আর এখন তুমি বলতাছো তোমরা কষ্ট করে চাষ করেছো? মিথ্যেবাদী লোক। এবার আমার মাথা গরম হয়ে গেল। কোন শালারে এত রাতে আমার সঙ্গে মস্করা করছিস? পলাশ বনের পলাশ গাছে আম হবে কোথা থেকে? এবার খিলখিলিয়ে হেসে উঠল সেই লোকটা। তোমার মাথা খারাপ হয়ে গেছে ঠাকুর, আমি দেখতে পাইতেছো না চারিদিকে এত আম ঝুলি রয়েছে, আর তুমি জলজ্যান্ত আমগুলো নে কইতাছো পলাশ গাছ। মনে হলো আমার ঘাড়ের কাছে কারো ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ছে। আবার চিৎকার করে উঠলাম, এ কে রে? সাহস থাকে তো সামনে আয়। হাত থেকে কিন্তু আমি দাউলিটাকে ছাড়ি, উঁচিয়ে ধরে রেখেছি। দেখি আমার থেকে একটু দূরে একটা লেদা পলাশ গাছের গায়ে ঠেস দিয়ে কেউ দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। কি বিভৎস সে চাউনি! লোকটার মুখের একটা পাশ যেন মনে হলো কোনো কিছুতে পুড়ে গেছে। একটা চোখ নেই। আর চেহারার বিভৎসতা দেখে সারা শরীর গুলিয়ে উঠল। এ নাকি সুরে হেসে উঠল, বলল, ঠাকুর, কি ভেবেছিলে আমাদের বাগানের আম চুরি করে নিয়ে যাবে বস্তাতে ভরি? আমরা কিচ্ছুটি টের পাবো না। ভয়ে আমার সারা শরীর আড়ষ্ট হয়ে আসছে। আমি আর কিছুতেই সেখান থেকে ছুটে পালিয়ে যেতে পারছি না। লোকটা আবার খনখনিয়ে হেসে উঠে বলল, সাহস থাকলে হাতে দাউলি একবার ওই দূরে ছুঁড়ে ফেলে দেখো, এক্ষুনি পুটুস করে তোমার ঘাড় মটকে দিব। আমার আশেপাশে মনে হলো যেন একসঙ্গে অনেকজন হেসে উঠল। আরো একজন ছায়া মূর্তিকে দেখতে পেলাম পাশের পলাশ গাছে দোল খেতে।
সে সে অবস্থাতেই বলল, দাও দাও ঠাকুর, ছুরি ফেলি দাও, বড় কর্তা তোমার ঘাড় মটকি দিক। আস্তে আস্তে অনুমান করতে পারছি ভালো রকমের সেই হাসির সংখ্যা বেড়ে চলেছে। তাকিয়ে দেখি প্রতিটা গাছের কাছে একটা একটা ছায়া মূর্তি ফুটে উঠছে। কেউ গাছের ডালে বসে রয়েছে, কেউ পা দুটোকে ডালের উপরের দিকে আর মাথা নিচের দিকে করে বাদুড়ের মতো ঝুলে আছে, আর কাটা মুন্ডুগুলো পড়ে আছে মাটিতে। সেখান থেকে তিনটে কাটা মাথা ধীরে ধীরে বাতাসে ভর করে উঠে এসে আমার চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো হাসতে হাসতে। হাসির শব্দ আর সেই দৃশ্যের বীভৎসতায় মনে হলো আর নয়, এবার বুঝি আমার হৃদস্পন্দন থেমে যাবে, আমি এখানেই মারা যাব। ঠিক তক্ষুনি জঙ্গলের ওই পাশের একটু দূরে একটা আর্তচিৎকার শুনতে পেয়ে আমি যেন হারানো সমস্ত শক্তি ফিরে পেলাম শরীরের মধ্যে। আমাকে প্রদক্ষিণ করতে থাকা সেই তিনটে মাথা তখন যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমি দৌড় লাগালাম সেই চিৎকারটাকে অনুসরণ করে। সেখানে গিয়ে দেখি দীপনের হাত থেকে খাবার দাবার সব মাটিতে পড়ে আছে, আর ও কলা পাতার মতো থরথর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। আমি বুঝতে পারলাম ও কোনো কিছুতে একটা ভয় পেয়েছে। ওকে সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে কি হয়েছে না হয়েছে জিজ্ঞাসাবাদ না করে তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম। পরে ঘরে এসে দীপেন বলেছিল ও নাকি যখন খাবার নিয়ে জঙ্গলের কাছাকাছি এসেছে তখন থেকে ওর মনে হতে লাগলো কেউ যেন ওর পিছু নিয়েছে। প্রথমটাই ভাবে মনের ভুল, ঠিক পলাশ বাগানে ঢোকার পর থেকে ওর মনে হতে লাগলো না, একজন নয়, তার পিছু পিছু অনেকজন এগিয়ে আসছে তার দিকে। সে থমকে দাঁড়িয়ে পরে কে কে করে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আরো দুই এক পা এগোনোর পরে এই পাশের পলাশ গাছের আড়াল থেকে একজন বেরিয়ে এসে তার পথ আগলে দাঁড়িয়ে বলল, ঠাকুর, বড় ঠাকুরের খিদে নেই গো, ওর জন্য খাবার লিসে কি করবে? আর বরং আমাদের দাও, বহুদিন কিছু খাইনে, দুটো খেয়ে বাসি। অনেকগুলো নাকি সুরের হাসি ভেসে আসতে লাগলো চতুর্দিক থেকে। হাত থেকে খাবার দাবার সব ওখানেই পড়ে যায়। আমি না এসে পড়লে হয়তো ওখানেই মাথা ঘুরে পড়ে যেত। তারপর থেকে আমরা ওদিকে যাওয়া তো দূরের কথা, ও ব্যবসায় আর করলাম না। ওচার কানালিতে ওরকম অনেক প্রেত ছিল। পরে আমার ছোট জ্যাঠামশাইয়ের কাছে শুনেছিলাম ওই পলাশ বাগানের মাঝখানে নাকি এক মস্ত বড় আম বাগান ছিল। সে বাগানে আম ধরলে পরে লোকে ডাকে মানে লিজে নিত, আর আমে মুকুল আসা থেকে আম পাকা পর্যন্ত তারা সেই বাগানের ভিতরেই তাঁবু খাটিয়ে আবার কখনো কখনো খড়ের চালার অস্থায়ী ঘর বানিয়ে সেখানে থাক। একবার কি হয়েছিল, অনেক দিন আগেকার ঘটনা। কোনো একভাবে রাত্রিবেলা ওই জঙ্গলে আগুন লেগে যায়, আর ওরা মনে হয় তখন ঘুমিয়েছি। কোনোভাবে ঘুম না ভাঙার কারণে সেখানেই পুড়ে মারা যায়। তারপর থেকে ওখানে রাতের বেলা অনেকেই তাদের দেখতে পায়। কেউ ভুল করেও রাত্রিবেলা ও পথে পা বাড়ায় না। তবে যখন থেকে ওখানে মা কালীর মন্দিরটা তৈরি হলো,
পলাশ বাগানের পাশে, তখন থেকে আর তাদের উৎপাতের কথা বিশেষ একটা শোনা যায় না। চলো দাদু ভাই, দিদি ভাইরা, অনেক রাত হলো, এবার খাবার খেয়ে নেওয়া যাক, পরে আবার গল্প হবে। তো আজ এ পর্যন্তই। গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের গল্প কে কোথা থেকে কিভাবে শুনছো, কি করতে করতে শুনছো, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তাহলেই জমে উঠবে পরবর্তী আড্ডাটা। তাহলে পরের গল্পে তোমাদের করা কমেন্টগুলো থেকে আমরা বেছে নেব কয়েকটি কমেন্ট আমাদের গল্পের শেষের আড্ডায়। যদি তোমার সঙ্গেও ঘটে যাওয়া কোনো ঘটনার কথা আমাদের জানাতে চাও, তাহলে সরাসরি কমেন্ট বক্সে লিখে ফেলো সেই ঘটনার কথা। সেটাও আমরা সম্ভব হলে পরবর্তী আড্ডাতে পড়ে ফেলব। দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।